আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর এবং জাহানুল লস্করের পেজে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুনাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক জনাব কর্মীউদ্দিন বড় ভাইয়া, যিনি সবেও জান রায়। আজকে এই পডকাস্টে আমরা সুনাই এলাকার উন্নয়নমূলক কাজ, জনস্বার্থের বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্যারর বহুত বিজি শিডিউল থেকে আমরাও একটা সময় ওয়েট করছি, আর আমরা যে একটু সময় টাইম দিয়েছে এর লাগে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। নমস্কার, সালাম আলাইকুম। ধন্যবাদ আপনারা রে। অনেক আপনাদের সময় নষ্ট করেছি, আর আপনারা ধৈর্য সহকারে ওয়েট করেছেন, এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। আর আমি ক্ষমা প্রার্থী, অনেক টাইম আপনাদের মূল্যবান না, এটা তো আপনি বর্তমান স্যার আচ্ছা শোনাই নতুন এরিয়া আপনার সঙ্গে ঢুকছে, তো এগুলো তো একটা তো সময় আমরা দেওয়া লাগবো, আমরা শিডিউলটা জানা থ্যাংক লাগে। ইউ। আর আমার মানে স্যার আপনারে ফার্স্ট যেগু আপনার নেতৃত্বে সুনাই বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত মানে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ কিতা কিতা করা হয়েছে, এগুলো যদি আমরা দর্শকদের যদি কিছু কইতে পারি। দেখেন, আমি বিধানসভায় প্রথম দিন যেদিন আমি শপথ গ্রহণের পরে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে অংশগ্রহণ করি, আমি যে 4-5টা দাবি উত্থাপন করছিলাম, জি স্যার। আমি তখন সরকারের দৃষ্টিগোচর করছিলাম যে যদি সত্যিকারের আসাম একটা উন্নত স্টেট, ভারতবর্ষ মাঝে 5 নম্বর উন্নত স্টেট করতে হয়, তাইলে শুধু যেটা গভর্নমেন্টের পরিকল্পনা এটা নিলে হইতো না। বরাক ভ্যালির কয়েকটা ইস্যু আমি হাইলাইট করছিলাম। আমাদের 1 নম্বরে আছিল আমার শিলচর বাইপাস, যেটা আমার দাবি উত্থাপনের পরে গভর্নমেন্টে পজিটিভ এসুরেন্স দিয়েছিল, এবং আমি এমএলএ হওয়ার পরে 7 মাসে যেটা আমাদের আইজল রোড, যেটা সোনাই রোড সোনাবাড়িঘাট পয়েন্ট থেকে আইএসবিটি পর্যন্ত কোনো রাস্তার নাম ও চিহ্ন ছিল না, এই রাস্তা কমপ্লিট হয়েছে আমার প্রথম দাবি, এবং প্রথম 7 মাসে এটা কমপ্লিট হয়েছে। এটা অত্যন্ত উপযোগী। শিলচর বাইপাস মানে টাউনের ট্রাফিক কমছে, প্লাস মানুষের মেডিকেল যাতায়াতের সুবিধা হয়েছে, আইএসবিটি যাতায়াতের সুবিধা হয়েছে। শুধু সুনাই না, দলাই সুনাই এই বৃহত্তর অঞ্চলের মানুষের এটা একটা আমার বড় অ্যাচিভমেন্ট। ওই দিনে আমি যে কয়েকটা দাবি উত্থাপন করছিলাম, এর মাঝে বাদ্রি ব্রিজের কথা আমি উত্থাপন করছিলাম, ডুঙ্গিপাড় ব্রিজের কথা উত্থাপন করছিলাম। আমি পেন্ডিং আমরা যে 31 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্টের স্পেশাল এফোর্ট নেওয়ার লাগে, যেটা ফরেস্টর একটা সামান্য ক্লিয়ারেন্সের লাগিয়া প্রায় 11 বছর পেন্ডিং আছিল, ইস্যুটাও আমি উত্থাপন করছিলাম। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের লগে টেকা করিয়া আসাম গভর্নমেন্টের যাবতীয় ক্লিয়ারেন্স দিয়া 3 মাসের মধ্যে কাজ স্টার্ট হয়েছে, এবং আজকের দিনে এটা কাজ 80% কমপ্লিট হয়েছে। আগামী 7 মাসের ভিতরে, আমি কোনটার কথা বলছি এটা শুনাই না, কিন্তু হ্যাঁ স্যার। এন্টায়ার বরাক উপত্যকা, উপত্যকা। যেটা শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক আছিল, এরপরে এক্সপ্রেস হাইওয়ে নাম চেঞ্জ হয়েছে, এইটা হারেঙ্গা যাও থেকে যে পার্ট, যেটা 31 কিলোমিটার, এটা আজকের দিনে বাস্তবায়িত। এটা আমার একটা বৃহৎ দাবি ছিল। পেপার মিল দিয়ে আমার দাবি ছিল, বন্ধ পেপার মিল ইউটিলাইজ করা হোক, এবং এটা যাতে গভর্নমেন্টের ঠিক হয়, এটাও দাবি বাস্তবায়িত। আপনার আইটিআইয়ের কথা কইছিলাম, বলি আইটিআই দীর্ঘদিন থেকে বন্ধ। এই ধরনের বৃহত্তর দাবি যেগুলা বিধানসভার আমার উত্থাপন করা দাবির মাঝে 95% দাবি আজকে বাস্তবায়িত। শিলচর বাইপাসের কথা আমি বলছিলাম, নিয়াগ্রাম বাগপুরের ব্রিজের কথা আমি দুইবার উত্থাপন করছিলাম। আগামী 2 মাসের ভিতরে নিয়াগ্রাম বাগপুরের ব্রিজ কমপ্লিট হয়ে গাড়ি চলাচল করবে, যেটা অনেক অনেক আমার নিন্দুকেরা যখন যখন এই রাস্তার কাজ আরম্ভ হয়নি, যখন এই ব্রিজের কাজ আরম্ভ হয়, তখন অনেকে ধর্ণা দেয়, বিধায়কে উত্থাপন করলা কি হইল, এটার কারণ কি? যখন কাজ হয়, এখন অনেকে নিন্দুকেরা অনেক সময় বলে যে এটা তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি। যখন আমার কাছে ধর্ণা দেওয়া হয়, আমার গাড়ি আটকানি হয়, প্রতিবাদ করা হয়, ফেসবুকে আমার কোয়া হয় যে এটা তো কেন হয় না, আপনি দাবি উত্থাপন করলেন, তখন আমি জবাব দিয়ে করতে দাবি হবে, যখন এই কাজ হবে বলি, তখন কোনোদিনই সম্ভব না, এটা কেমনে হবে? যখন কাজ হয় তখন এটা তো এনএইচআইডিসিএল এর কাজ, এটা গভর্নমেন্ট করেছে, এটা বিধায়কের কি? আমার বিধানসভায় উত্থাপন করা দাবি মাঝে আমি আজকে 5 বছর পরে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের পরে যত সোনাইর এমএলএ হয়েছিল, সবর অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, সব অল এমএলএ 5 বছর 5 বছর পাস করিয়া গত 30-35 বছর সবের টার্মের ফান্ড মিলাইয়া আমার একা 5 বছরে 1200 কোটি টাকার কাজ আজকের দিনে বাস্তবায়িত হইতে
একদম কমপ্লিট হওয়ার পথে। এই জিনিসটা স্যার মানে 540 কোটি টাকার 540 কোটি টাকার সিঙ্গল প্রজেক্ট কাশীপুর থেকে নেরগ্রাম বাগপুর বাদ্রিপার হইয়া যে রাস্তা আইতেছে 4 লেন রোড, এইটা নেরগ্রাম বাগপুরে ব্রিজ হইয়া সোনাবাড়িঘাট হইয়া শিলডুবি ধনেওয়ারি হইয়া এটা টোটাল আইজলের দিকে গেছে। আমার সমষ্টির ভিতরে 540 কোটি টাকার এই রাস্তার প্যাকেজের ভ্যালু। সোনাই রোড থেকে আমি জলে দাঁড়াইয়া 2024-এ আমি যখন রাত্রে 12টার সময় পুরা মানুষ হাঁটু জলে কোনো এই অঞ্চলের মানুষ যেতে আমরা পারে না। ফেসবুকে দেখছেন আমি রাত্রে 12টার সময় নিজে লেবার নিয়ে নিজে জেসিবি নিয়ে ট্রাক নিয়ে খুঁজিয়া খুঁজিয়া মানুষের কাছ থেকে পাথর নিয়ে ফিল আপ করিয়া মানুষের চলার ব্যবস্থা করি। তখন আমি রাত্রে 12:30টার সময় ফেসবুক লাইভ করেছিলাম যে আগামী বর্ষার আগে আমি যেমনে পারি জল থেকে উঁচা করে আমি রাস্তা বানাই দিব। আজকে আপনারা দেখুন প্র্যাকটিক্যালি এই রাস্তা জলে ছোঁয়ার মতো কোনো ইয়ে নাই, হাইট করে। এটাও তো ন্যাশনাল হাইওয়ে অথরিটিজের। এই রাস্তার জন্য সোনাবাড়িঘাট পয়েন্টে আমার গাড়ি আটকাইয়া ধর্ণা দেওয়া হয়েছে। এরকম স্যার বহুত মানুষে হ্যাঁ। কইন যে এটা তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যখন এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হ্যাঁ, কাজ। যখন এই রাস্তা কাজ হয় নাই সোনাবাড়িঘাট সোনাবাড়িঘাট এই ন্যাশনাল হাইওয়ে রাস্তা, তখন আমার গাড়ি দাঁড়া করাইয়া আটকাইয়া আমারে যখন ধর্ণা দেওয়া হয় তখন আমি কথা দিই যে এই রাস্তা বর্ষার আগে আমি করিয়া দিব। আর যখন কাজ আমি আমার টাইমের ভিতরে যেদিন কাজ কমপ্লিট হয়েছে আমি যে টাইম দিয়েছিলাম টাইমের 15 দিন আগে কাজ কমপ্লিট হয়েছে। কাজ শেষ হওয়ার পরে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড। ইয়েস, এটা মানে পাবলিকের সবসময় ব্লেম আমি লাগে। আমি একটা কথা কই, যারা নিন্দা করে যারা সমালোচনা করে তারা সোচ পঞ্চায়েতের টাকা চুরি করা, গ্রাম উন্নয়নের ওয়ার্ড মেম্বারের টাকা চুরি করা, মানুষের বাড়ির জব কার্ড দিয়ে টাকা উঠানি, একজন এমএলএ এলএডির। আরো একটা কথা আমি চ্যালেঞ্জ করি, তো এমএলএ এলএডির কেউ কোনো সাইনবোর্ড আছে না? আমি আগামী 2 মাসের ভিতরে আগামী টাইমার আছে বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট আমি 5 বছরের এমএলএ এলএডির পুরো লিস্ট টাঙ্গাই শোনাই 5 বছরের। হ্যাঁ, এমএলএ মানে এমএলএ এলএডি আর পঞ্চায়েতের টাকা চুরি করে এই আসিল শোনাই এর আগর 5 বছরের গিয়ে। এরার সঙ্গে সাথী যারা থাকইন এরাই সমালোচনা করে, চুর ডাকাইতের সঙ্গী সাথীরা সমালোচনা করে এটা তো এনএইচআইডিসি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ওইটা তো স্টেট গভর্নমেন্টের। এমএলএ হওয়ার মানে এমএলএ কাজটা কি তাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টাকা সমষ্টিতে আনিয়া। আর আমি যখন অ্যাডভান্স যখন অ্যানাউন্সমেন্ট করি তখন কই এটা তো এমএলএ পারবানি, ক্ষমতা নাই। ডিসি অফিস ইন্টিগ্রেটেড ডিসি অফিস শিলচর বাইপাসে যখন করি তখন আমি বিক্রি করে কই শিলচরের ডিসি অফিস এই শিলচর সোনাবাড়িঘাট বাইপাসে ইম্পসিবল। যখন বাস্তবায়িত হয় তখন টু শব্দ না, এটা তো গভর্নমেন্টে করছে। আরে বাবা এটা বেকুফির মধ্যে একটা সীমা আছে, কাম তো সব গভর্নমেন্ট এজেন্সিও করে, এটা কিন্তু এমএলএ বাড়ির মানুষে করেনি। কেউর কনসেপ্ট থাকে যে এমএলএ মানে নিজের বাই বাতি যেটা টাকা উঠাইয়া বাড়িতে লইয়া যাওয়া গিয়া, কিন্তু এটা তো নাই। টাকা গভর্নমেন্ট এজেন্সি কাজ করে, গভর্নমেন্টে আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের ফান্ড। এইটারে বিধানসভায় উত্থাপন করা প্রপার ম্যানারে প্রপার ফোরামের দাবি জানাইয়া উত্থাপন করিয়া এই কাজটারে আনিয়া নিজের সমষ্টিত ইমপ্লিমেন্ট করা, ওটা হইলে বিধায়কের কাজ, সংসদের কাজ। এই কাজটা আমি করার চেষ্টা করছি। আমি সোনাইর ওভারঅল একটা চেঞ্জের লাগি চেষ্টা করছি। আজকে সোনাইর রাস্তা 4 লেন, বিভিন্ন রাস্তা ডাবল লেন করছি, কানেক্টিভ ব্রিজ একটা শিলঘাট ব্রিজ। তাইলে আমি বলি শিলঘাট ব্রিজ আর আগে কেন হইল না? আমারে যেদিন কথা সবে ডিমান্ড দিলে এমএলএ হওয়ার পরে মসজিদের ভিতরে গোবিন্দপুরের ফিরসা বাসলা, আমি বললাম চেষ্টা করবো আগামীতে বিধানসভার অধিবেশনে এই অধিবেশনে আমি উদ্ধার করবো। এখনো লাইভ আছে, আপনারা দেখুন আমি উত্থাপন করছি। কমপ্লিট মানে ওই প্রশ্নটা মানে স্যার আমি হ্যাঁ একটা যোগ করিলাই, মানে যেগুলো অনগোয়িং প্রজেক্টস যেগুলো আছে হ্যাঁ, তো ওগুলো কমপ্লিট মানে এই টার্মের ভিতরে শেষ হইবার চেষ্টা হইব না আপনার আমি নেক্সট আমি টার্মে? আমি একটা একটা করি আইলাম। আমি যখন ডিলিমিটেশনের সমষ্টি পাইছি এরপরে আমি শিলঘাটের ব্রিজের দাবি উত্থাপন করছি বিধানসভায়। মুখ্যমন্ত্রী এটা পিডব্লিউ মিনিস্টার হিসেবে রিপ্লাই দিয়েছেন, ইয়েস ডান, এটা আমরা করিয়া নিব। ওয়ার্ক অর্ডার হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ হয়েছে। এই ব্রিজের কাজের সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত। আমি আজকে দায়িত্ব নিয়ে হইলাম আগামী অক্টোবরের ভিতরে ব্রিজ শিলঘাট ব্রিজ কমপ্লিট হইব। আপনারা গিয়ে দেখে নিবেন। আগে 14 বছরে 15 বছরে 10 বছরে কমপ্লিট হয়েছে না। আমি বিধায়ক হওয়ার পরে 11 মাসের ভিতরে আমি বাদ্রি ব্রিজের কাজ আরম্ভ করাইছি। 2 বছর 2.5 বছরের ভিতরে বাদ্রি ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে এবং ওপেনিং হয়েছে। ডুমরি ব্রিজের কাজ আরম্ভ হয়েছে, কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা স্কিম মেজর স্কিম শুনাই আজকে কইলে অনেক অন্যভাবে নিব। আমি তো নেক্সট ভাবছি
এই 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 যে যেগুলা কাজ আজকে নিরগ্রাম বাগপুরের ব্রিজ, শিলঘাট ব্রিজ, বাদরি ব্রিজ, ইন্টিগ্রেটেড ডিসি অফিস হওয়ার পরে আমি তো একদম প্রাউডলি কইতে পারবো সুনাই একটা অপরচুনিটির জায়গা, আও এখানে ইনভেস্ট করো। আজকে যদি কেউ 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 5 স্টার হোটেল করতে হয়, ল্যান্ড খুঁজে শিলচর বাইপাসে খুঁজে। হ্যাঁ, আর আমি আজকে অন রেকর্ড কইরাম উইদিন 5 ইয়ার্স শিলচরের বরাকবেলির মধ্যে সবচেয়ে লুক্রেটিভ কমার্শিয়ালি ভাইবল জায়গা আমি জোন কইয়া যেরাম ট্রেডিং এর লাগিয়া, ওয়ার হাউসের লাগিয়া বেস্ট জোন হইল বরাকবেলির মাঝে নিয়ারগ্রাম বাগপুর। এখানে কোল্ড স্টোরেজ করতে পারবা, ওয়ার হাউস করতে পারবা, কানেক্টিভিটির এত সুবিধা। ন্যাশনাল হাইওয়ে 306 এর একদম পুরা স্টার্টিং পয়েন্ট, একদিকে মণিপুর, একদিকে ডাইদিকে ত্রিপুরা, একদিকে মিজোরাম, কাছাড় ডিস্ট্রিক্ট, বরাকবেলির একদম কি লোকেশন এখানে। এই অঞ্চল ওয়ার হাউসের লাগিয়া, কোল্ড স্টোরেজের লাগিয়া একদম প্রাইম লোকেশন নিয়ারগ্রাম বাগপুর এইসব অঞ্চল। ট্রেডিং এর লাগিয়া কেউ যদি ওয়ার হাউস করতেছে বেস্ট লোকেশন। শিলচর বাইপাস যেটা সোনাবাড়িঘাট টু আইএসবিটির ভিতরে মেডিকেল পর্যন্ত এই 4.5-5 কিলোমিটার জায়গার মাঝে আজকে কেউ যদি হসপিটাল করতে চায়, কেউ যদি 3 স্টার হোটেল করতে চায়, কেউ যদি 4 স্টার হোটেল করতে চায়, কেউ যদি ভালো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স করতে চায়, বিজনেসের লাগে বেস্ট জায়গা, প্রাইম লোকেশন। আজকে যদি কেউ বড় কিছু হসপিটাল করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, শিলডুবি টুয়ার্ড শিলডুবি আপ টু নতুন বাজার, আপ টু খাবুগঞ্জ, বোথ সাইড ল্যান্ড আছে, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে, কমার্শিয়াল ল্যান্ড আছে, রোডস আছে, পাওয়ার আছে, প্লাস এনভায়রনমেন্ট আছে। এর লাগে আমি আজকে প্রাউডলি হই আর এই টোটাল এই যে যেগুলো আমি চেঞ্জেস আপনি যাই সেন্ট্রাল ইউনিভার্সিটি কানেক্টিভিটি আমার এই লোকেশন থেকে খুব ভালো, শিলচর বাইপাস থেকেও ভালো, কাজিরগঞ্জ নগদিগ্রাম সোনাবাড়িঘাট অঞ্চল থেকে এনআইটি মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল হইতেছে এইটা, আইএসবিটি রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আপনারা কইলে কোন দিকে? আমার এয়ারপোর্ট তো সোনাবাড়িঘাট বাইপাস থেকে 17 মিনিট লাগবে এয়ারপোর্ট যেতে, অনলি 17 মিনিটস লাগবে আপনার এই বাইপাস দিয়ে 4 লেনে যেতে কাশীপুর বাইরে। এই যেটা আমরা জিওগ্রাফিক্যালি যেটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ যেটা ওটাই তো এমএলএর দায়িত্ব না। আজকে যেখানে ল্যান্ডের দাম আছে 10 লাখ টাকা বিঘা, এখন হয়েছে 10 লাখ টাকা কাটা। মানুষের ইকোনমি চেঞ্জ হয়। আজকে আমি ইরিগেশন ফেসিলিটি প্রোভাইড করছি, আমি প্রাউডলি হই আর বরাকবেলির মাঝে আসামের মাঝে আপনারা আমি ইনভাইট করব। আপনারা যেদিন ইচ্ছা কালকে আমারে ছাড়া যাইন গিয়ে দেখে দনেউরি যাই, নিয়ারগ্রাম বাগপুর যাইন, আপনারা যদি কেন ইরিগেশন ফেসিলিটি দেখেন, ইরিগেশন ফেসিলিটি আছে, রোডস আছে, পাওয়ার সাপ্লাই আছে, একদম পুরা মানুষের ফার্মার্সের মানে প্রোডাক্ট একদম লো কস্টে মার্কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। ইরিগেশন 20 crores আমি খরচা করছি সিঙ্গল প্যাকেজ সোনাইত, এবং সাকসেসফুলি কমপ্লিট হইয়া লাস্ট ইয়ার অপারেশন 100% অপারেশনাল, আর প্রোডাকশন আমার ফার্মার্স অত হ্যাপি। হ্যাঁ, এবার আমরা দুগুণা হয়েছে, যেখানে আমরা 4.5 টাকা পার কেজি খরচা হইতো পানি এবং ট্রান্সপোর্টেশনে, এবার আমরা 2 টাকায় মানে আমরা ভেজিটেবলস যেগুলা আপ টু মার্কেট পর্যন্ত আমরা 2 টাকা পৌঁছাইতে পারছি, বিকজ আমরা রাস্তা বালা করছি, আমরা ডিজি সেট ইউজ করতে লাগছে না, আমরা ইরিগেশন ফেসিলিটি প্রোভাইড করছি। কি হারে এবার খেত হয়েছে আপনারা দেখা গেলে। আমরা মেইনলি ফার্মার্সের সাপোর্ট দিছি, কানেক্টিভিটি বাড়াইছি, ইনফ্রাস্ট্রাকচার ফিউচার ইয়ের লাগিয়া আজকের দিনে আমি প্রাউডলি হইতে পারি কেউ যদি এগ্রিকালচারও ইনভেস্ট করতে চায়, কেউ যদি হসপিটালিটি ইনভেস্ট করতে চায়, কেউ যদি রিসোর্টও ইনভেস্ট করতে চায়, কেউ যদি ওয়্যার হাউসও করতে চায়, কেউ ট্রেডিং করতে চায়, কেউ যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও করতে চায়, বেস্ট লোকেশন বরাকবেলি, সুনাই, সোনাবাড়িঘাট, ফরিদপুর, শিলডুবি, নিয়ারগ্রাম, বাগপুর এই অঞ্চল। সুনাই প্রাইম লোকেশন। আজকের দিনও আফটার 1 ইয়ার, জাস্ট 6 মাস 7 মাস 1 বছর পরে থাকি সুনাই একটা না, সুনাই মানে একটা অপরচুনিটি, একটা সম্ভাবনার জায়গা। আমি ভাবছি নেক্সট ইয়ারও শেষের দিকে আমরা বরাকবেলি বা আসামের যারা বিজনেসম্যান আছে তারা লিয়ে আমি শোনাই দেখদিন শোনাই কোনো এক লোকেশনও, কয়েকটা লোকেশন আছে আমরা প্রাইম লোকেশন ইনভেস্টমেন্টের লাগি আমরা তারা দাওয়াত দিই। ইভেন বড় যেগুলা হোটেলস 4 স্টার 5 স্টার হোটেল লাগি লোকেশন মানুষ আইয়া ক্রস চেক করে বা দেখে বা অ্যাসেসমেন্ট করে ফ্লিপকার্টে কই করে
শিলচর বাইপাস আজকে যারা 4 স্টার 5 স্টার হোটেলের কথা ভাবে তারা এই সোনাবাড়িঘাট বাইপাসের জায়গা দেখে। তো এই বড় হোটেল বড় হসপিটাল এগুলা সব এই আশপাশ অঞ্চলে হয়। তো আমি বিশ্বাস করি আগামী এই যে আমার লাস্ট 5 ইয়ার্সের খামর লাগিন সোনাইর মেসিভ ইকোনমি চেঞ্জ হইব। আমার প্রবলেম কি হয়েছে আমার কম্পিটিটর যারা তারার চিন্তা হইলো এনার্জিসের রাস্তাটা কেমনে বাড়িতে নিতাম, সিসি ব্লকের রাস্তা দরিয়া বাইক না বাতিজার নামে টাকা নিয়ে বাড়ির দিতাম, কে তো চুরি করতাম, মাইর করতাম, লড়াই করতাম, সর্দার করতাম, গালিতাম, হ্যাঁ, অপোনেন্টরে বাজে বাসায় গালিগালাজ করতাম। আমার এই টোটালি এটার আমি অন্য ওভারঅল আমি একজন এমএলএ হিসাবে আমি কোনো দিনও আমার কাছে পসিবল নাই যে শোনাই সব মানুষকে চাকরি দিলেই সব মানুষের ব্যক্তিগত হেল্প করে দিব। আমি 3টা ট্রাই করছি। একটা হলো পঞ্চায়েত রাজ দুর্নীতিমুক্ত করা, 2 নম্বর মানুষের কনফিডেন্স ঘুরাইয়া না এমএলএ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে লগে পাওয়া যায় যে কোনো ইয়ে, চাই কোভিড হোক চাই আদার্স ইনসিডেন্ট হোক, কেউ মারা যাক বাইরে ভিতরে, একটা চেষ্টা করি আমি যে মানুষের কনফিডেন্স বাড়ানো। আর সেকেন্ড হইলো একটা নয়া অপরচুনিটি যাতে ইয়ং জেনারেশন, আমি জানি বেঙ্গলোর যাই, আমি বেঙ্গলোরে এনজিও আছে, আমি এখানে অ্যাম্বুলেন্স প্রোভাইড করছি এমএলএ হওয়ার পরে যাতে আমরা এখানে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয় পেশেন্ট হয়, আমি গেলে তারা বুঝি স্যালারি কত পাও, বাড়িতে কত পাঠাইতে পারো, 12,000 16,000, আমি দেখি তারা কিতা হাম করে আমি জানি, মেজরিটি মানুষে কি কাম করে আমি দেখছি। এই কামগুলা ওখানে করে আমি এর লাগে আমি মানে সবচেয়ে বেশি প্রেফার দিছি ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার কানেক্টিভিটির একটা যদি আমি বন্ডিং ক্রিয়েট করতাম পারি তখন ওই এই সমস্ত ইন্ডাস্ট্রি যদি আয় তখন অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন। এই আশা নিয়ে আমি বিভিন্ন স্কিম লইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক, আজকে ইরিগেশন একটা আমার স্যাংশন প্রজেক্টের মাঝে যেটা আমি ফাউন্ডেশন দিতে পারছি না, 800 crores ইরিগেশন নর্থ ইস্টে একটাও স্যাংশন হয়েছে, টেকনিক্যাল স্যাংশন হয়েছে ফান্ড হয়েছে সব কিছু হয়েছে, ডিপিআর চেঞ্জর লাগিন এখনো ফাউন্ডেশন দেওয়া গেছে না। সিডব্লিউসির একটা ওয়াটার লেভেল যেটা দিছিল এটা চেঞ্জ হয়েছে আবার যার লাগিয়া ডেমন লাগিয়া যে সিডব্লিউসির রিপোর্টটা ভেরিয়েশন করছে যার লাগিয়ে আবার রিভাইজ এস্টিমেট হয়েছে, রিভাইজ এস্টিমেটের লাগে আমি টাইমলি ফাউন্ডেশন দিতে পারছি না, বাট স্যাংশন স্কিম এই ইরিগেশন স্কিম হইলে ম্যাসিভ এই অঞ্চলের পুরা চেঞ্জেস হইব। 800 crores প্যাকেজ, ফার্মার্স বেনিফিটেড হইব, ট্যুরিজম আইব, ফিশারি ডেভেলপমেন্ট হইব, এটা ম্যাসিভ বড় প্রজেক্ট, মাল্টিপারপাস প্রজেক্ট। এই জিনিসগুলোর লাগি আমি একটা চেষ্টা করিয়া গেছি, এই চেষ্টা আমার অব্যাহত আছে। আর বিশেষ করে ছোট কাজে আমি খুব বেশি ধ্যান দিতে পারছি না বা সম্ভব হইছে না, 3টা রিজন। একটা হইলো লাস্ট আমার আগর 5 বছর পঞ্চায়েতর কাম অত বেশি দুর্নীতি হয়েছে, আমি যে রাস্তার দেই প্রপোজাল দিই দেখা যায় কি পঞ্চায়েতে দিলা কি কেউ দিল দেখা যায় কমপ্লিটেড 18-19 19-20 20-21 16-17 আইদার কমপ্লিটেড অর 90% কমপ্লিটেড অর 80%, whereas কোনো এক্সিস্টেন্স নাই রাস্তার, খালি সাইনবোর্ড আছে রাস্তা নাই, এক রাস্তার ডাবলিং এখন অ্যাক্সিডেন্টালি ডিলিমিটেশন জিপি হয়েছে, সমষ্টি ডিলিমিটেশন হয়েছে, নতুন পঞ্চায়েত হয়েছে, এখন ইগে আমার এফেক্ট করে না, নতুন বডি হয়েছে, এখন পিআরআই মেম্বার আমি আবার নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করছি। আমি দেখছি এখন এই টেকনিক্যাল স্যাংশন করিয়া কাম এপ্রুভ হইয়া ফিল্ড আইতে আইতে বর্ষাই যেতে পারে, যার লাগে না আমি মানুষের কনফিডেন্স গ্রো করার লাগে পার জিপিতে আমি নিজে ওয়েল উইশার্স পঞ্চায়েত বডি নিজের ব্যক্তিগত ইনিশিয়েটিভে আমরা চেষ্টা করিয়া রাস্তা আমরা কাজ চলে, প্রায় জিপিতে 4-5 জিপি এখনো শুরু করতে পারছি না, প্রায় জিপির কাজ আরম্ভ হয়েছে। আজকে বাসান দিয়ে আসলাম, কালকে দক্ষিণ মনপুর যাইমু, হাতিখাল যাইমু, সোনাবাড়ি ঘাটও চলে, প্রায় জিপির চলে। তো এই কাজগুলো আমরা আগামী 1 মাসের ভিতরে সব জিপির কাজ কমপ্লিট করব। টাউনও আরো প্রায় 11টা ওয়ার্ডও ছোট ছোট কাজ কিছু স্টার্ট করছি টাউনও। 600 রোডস আমরা যেভাবে ছোট ছোট রোড 20 বাড়ি 30 বাড়ির 10 বাড়ির 5 বাড়ির রাস্তা যেগুলো আছে এইগুলাতে আমরা কোনো রকম চলার ব্যবস্থা করি ব্যক্তিগত উদ্যোগে। আমি আমার পয়সা ঠিক নাই, সবের মিলাইয়া আমরা বন্ধু বান্ধব ওয়েল উইশার মিলিয়ে আমরা চেষ্টা মেষ্টা করিয়া করি। এটা একটা শেষ হইব ওই দিনে মান খালি মানুষরে কনফিডেন্স দেওয়ার লাগে এটা যে হ্যাঁ পঞ্চায়েত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হলে ঠিক ঠিক কাজ করা যায়, এই মানুষের আশা জন্মানির লাগে শুরুয়াত, এটা শেষ নাই, এটা দিয়ে 600 রোড দিয়ে আমরা শুরু করি।
আগামীতে যদি জিতি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবো যে কোনো জিপির কোনো রাস্তা 2 মিটারের উপর কোনো রাস্তা 2 মিটার ব্রেথ থাকা কোনো রাস্তা খাঁচা থাকতো না, সব সিসি ব্লক করবো। নেক্সট আমার 1 নম্বর টার্গেট। সেকেন্ড টার্গেট, প্রত্যেকটা ক্ষেতর যেগুলো জায়গা এগুলোর ইন্টারনাল রোড বানাই, টোটাল এরিয়ার যা ফার্মার্সের ইয়ে করতে লাগে এগ্রিকালচারও বহুত বেশি প্রেসার দিব, ইরিগেশন ফেসিলিটি প্রোভাইড করবো, কানেক্টিভিটি বাড়া করে দিব, ফার্মার শেড বানাইয়া দিব। এইগুলো আমার নেক্সট প্ল্যান। ফার্মার্স আর মাল্টি ক্রপিংয়ের ব্যবস্থা করবো। আজকেও আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোকের কথা হয়েছি যে এক সিজনে আমরা পার বিঘাত আমরা আমার সমষ্টির কথা কই বহুত ভালো আমরা প্রোডাকশন, এরপরে 1,20,000 পার বিঘা হাইয়েস্ট, খুব ভালো হইলে 80-90 1 লাখ ওলা হয় পার বিঘাতে আমরা পার একজন ফার্মার্সের বেনিফিট পাই। হোয়ার আদার জায়গা যেন 2বার 3বার খেতি করেন, তারা 2 লাখ 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ পর্যন্ত ইনকাম করেন। আমরা কেমনে পার বিঘা 3 লাখ প্লাস ইনকাম করাইতে পারি, এটা হইল আমার নেক্সট টার্গেট। ভিলেজের সবগুলি সিসি ব্লক, টাউনের সবগুলি সিসি ব্লক, আর ফার্মার্সের আয় প্র্যাকটিক্যালি কেমনে 3 লাখ প্লাস পার বিঘা করতে পারি, এই হলো আমার নেক্সট টার্গেট। আর বড় কোম্পানি যেগুলো আছে, যে কোনো কোম্পানি অল সেক্টর আমি চেষ্টা করবো, যেহেতু সোনাইতে একটা অপরচুনিটি আছে, সব ধরনের সুবিধা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি চেষ্টা করবো এইগুলারে আনিয়া যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায়। আর এডুকেশন আমি মূল্য দেওয়ার 7.5 কোটি টাকা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন কাম চলে। শিলচর মেডিকেল কলেজে মূল্য সব করে 105 টাকারও কোনো বড় কাম করছেন না, রিপেয়ারিং প্যাচআপ ওয়ার্ক হয়েছে। আমরা 160 কোটি টাকা দিয়ে 5টা বিল্ডিং কমপ্লিট করছি, 22টা 25টা ডিপার্টমেন্টের মেজর এখানে ইয়ে। সুপার স্পেশালিটি হসপিটাল আমি থাকা অবস্থায় স্যাংশন করাইয়া খাম আরম্ভ হয়েছে 227 কোটি টাকা। ডিসি অফিস 50 কোটি টাকার কাম চলে, সার্কিট হাউস 27 কোটি টাকার কাম চলে। এগুলো আমার অ্যানাউন্সমেন্ট করা, আমার স্যাংশন করাই, বিধানসভা উত্থাপন করা। আমরা এই টোটাল খাম যেগুলো আছে যেটা কমপ্লিট হয়েছে, কেউ কোনো কমপ্লিট হইব, আমার নেক্সট টার্গেট থাকবো, এখন 2টা স্কুলের 7.5 কোটি টাকা করিয়ে দিছি, আদার্স স্কুলে কোনো 5টা ক্লাসরুম করছি, কোনো 60টা ক্লাসরুম করছি। আগামীতে মেসিভ হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আমি এফোর্ট লাগাই। এলপিএমই 44টা স্কুল আমরা 15 লাখ টাকা করিয়ে দিয়ে অলরেডি কমপ্লিট চকচকা ইয়ে চলে। আরও 64টা স্কুলে আমরা ক্লাসরুম এক্সটেনশন করছি, কোনোটা হাই স্কুলে ল্যাব দিছি 43 লাখ 40 লাখ এইভাবে। 16টা হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার কমপ্লিট করছি অন এন এভারেজ 50 লাখ টাকা করে একটা। 73টা পিএইচই কমপ্লিট অপারেশনাল, আন্ডার কনস্ট্রাকশন আরও প্রায় 34টা আছে। তারা বুঝছেন তো, এইভাবে আমরা রোডসও কাম করছি, পাবলিক হেলথও কাম করছি, হেলথ সেক্টরও কাম করছি, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টর আমরা চেষ্টা করছি। তো এই চেষ্টার মাঝে আমরা নেক্সট প্রায়োরিটি হইল ভিলেজের রোড, টাউনের রোড, ছোটো ছোটো গলি যাতে সারা সিসি ব্লক করা, অপরচুনিটি ক্রিয়েট করা, আর এডুকেশনে মেইনলি ইন অল রেসপেক্ট, চাই ইনফ্রাস্ট্রাকচার হোক চাই আদার্স হোক, ও কিন্তু ম্যাক্সিমাম প্রেশার করবো আগামী 5 বছর। অলমোস্ট আমি আমার যতটা প্রশ্ন প্রিপেয়ার করে আসলাম, আপনি অলমোস্ট এক মানে ফার্স্ট বাইটও অলরেডি কমপ্লিট করে দিছো। আপনি একটা ফার্মার্সের কথা কইলা, আমি আপনার লগে সাক্ষাৎ করার আগে মানে আমরা গাঁৱত 4-5 জন ফার্মার্সের লগে আমি এমনি কথা কইছি। আমরা সোনাই সমষ্টির মাঝে একটা কমি আছে, আমরা নতুন যেগুলো যুক্ত হয়েছি হোসাইট খো বা ওসাইট খো, আমরা মানে এফসিআই গোডাউন যারা চাউল ধান ক্ষেত যারা করেন, এক্স্যাক্টলি ফার্মার যেগুলো আছে তারা ক্ষেত করবার আগে মানে ব্যাংক থেকে একটা লোন লইন, কেসিসি লোন। এই কেসিসি লোনটা লোয়ার পরে তারা মানে ক্ষেতর মাঝে ওই টাকাগুলা ইনভেস্ট করে, ইনভেস্ট করার পরে ধরি লও ওই টাকাগুলা দিয়া ইনভেস্ট করার পরে যে সময় তারা ধান ক্ষেত কমপ্লিট হয়ে গেছে, যে সময় সেলও টাইম হয়, যে ও সময় তারা একটা প্রবলেম বিলে দেখা দেয় যে তো কয়দিন আগে হয়েছে 4-5 দিন রেগুলার মাল নেওয়া হয়েছে, তারপরে মানে বর্তমানে এখন স্টক ফুল হয়ে গেছে হিসাবে পয়লা ফুল বিলে একটা আছে গোডাউন, মানে ধান যেগুলো নেয় এখন তারা বেচতে মানে প্রবলেম হয়।
তো এই যে ইগু আমরা যে বেচতে যে প্রবলেম হয় ইগু ই গোডাউনটা যদি আমরা সোনাই সমষ্টির মাঝে যদি একটা যদি আনা যায় তাইলে আমি ফার্মার্সর লাগে একটা তো আমি একটা জায়গায় ফেল করছি, হুম, যেটা আমি ফেল করছি, আমি খুব ধ্যান দিছি না কথাটারে। হুম, আমার একটা ধারণা আছিল যে প্রোডাকশন হইলে এমনিও সেল হইব, yes, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আমি ফেল করছি কোন জায়গাতে, আমি না বালা একটা মিল ক্রিয়েট করতাম পারছি শোনাই, রাইস মিল বালা একটা করতে লাগে উইথ ওয়ার হাউস। yes, যদি করতাম পারতাম, প্রাইভেট ইনসিস্ট করিও করতাম বা কেউরি দিয়ে করাইতাম, গভর্নমেন্ট সাবসিডিও দিয়ে এগুলো, এই জিনিসটা করতে। আর ইয়ে হয়েছে কি আজকে যদি গোডাউন যেগুলা করা হয় হুম, এগুলা কেউর বানাইল গোডাউন বাড়ানে এগ্রিকালচার হুম, ডিপার্টমেন্ট, এটা নিয়ে তারা আর বিক্রয় কেন্দ্র যেটা, যে ক্রয় কেন্দ্র যেটা ডিপার্টমেন্টে যেটা ক্রয় করে ধান ক্রয় কেন্দ্র, এটাও আমি প্রপার শুনাইল লেগে করতে পারছি না। এটা আমার ফেইলার। 5 বছরের ভিতরে যদি আমার মেজর ফেইলার থাকে, সবচেয়ে বড় ফেইলার হইল এটা। আমি এগ্রিকালচারও মানে যে সেক্টরে আমি দিছি, মানে ইরিগেশন ফেসিলিটি প্রোভাইড করার লাগে আমি মেসিভ চেষ্টা করছি, 100% সাকসেসফুল হয়েছে, আমার প্রোডাকশন বাড়িছে, কিন্তু সেইলর ক্ষেত্রে yes, আমি নতুন করিয়া ভাবি। আর আমি মাখই ক্ষেত করার লাগে এখন আমার ফার্মার্স লিয়ে মিটিং করছি। আমি আগে মাখই খেয়ে কিনবো তারার লগে কন্ট্যাক্ট করছি। আজকে একটা মাখই প্রসেসিং ইন্ডাস্ট্রি হয়েছে 150 করোড় প্রজেক্ট দুবড়িত, আমারই বন্ধু আছে নকল, তার লগে আমি আগে কইছি যে ফার্স্ট তুমি আমার লগে আফটার ইলেকশন এগ্রিমেন্ট করো যে আমি মাখই ক্ষেত করাইম আমার সোনাইত মেসিভ, তুমি কিনবাই নি, কি রেটে কিনবা, এগ্রিমেন্ট করি আমি ক্ষেত করাইম। আজকে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে পাঠাইছি যে আমার পেডি ফিল্ডগুলো যাও, গিয়া দেখো শাকসবজি যেগুলো আছে এগুলার পরে আমরা মাখই লাগাইলে কতদিন লাগবে। আর ধান ক্ষেত যে আমরা করি, এই ধান ক্ষেতটারে আমরা যদি 1 মাস আগে ধান ফাঁকা ধান যদি পাইতে পারি তাইলে আমরা সেকেন্ড ক্রপিং আমরা মাখই ক্ষেত করতে পারবো। এটার বীজ আলাদা, এটা কিন্তু অন্যান্য জায়গাতে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে বা বাংলাদেশও আছে বা লোয়ার আসামও আছে, এই বীজটা আমরা আনতে লাগবো। আমি লাস্ট 6 মান্থ দেখিয়া এটারে ওভারঅল কম্প্যাক্ট একটা প্রজেক্ট হিসাবে ধরিয়া যে বীজ কেমনে আনতাম, সেকেন্ড ক্রপিং ওর লাগে আমরা কেমনে প্রিপারেশন নিতাম, তার লাগে কি মেকানিজম লাগে, এটা সেল করার জায়গা কই, এই তিনটার কোঅর্ডিনেশন করিয়া আমি লাস্ট 6 মান্থ থেকে কাম করিয়া আগামীতে যদি সুযোগ দিন সোনাইয়ের মানুষে, আমার প্রায়োরিটিতে এগ্রিকালচার থাকবো। এগ্রিকালচার মিনস টোটাল নট অনলি প্রোডাকশন, প্রোডাকশন এন্ড সেল দুইটা। yes, হ্যাঁ, তো এইটার লাগি আমি পুরা প্রিপারেশন নিয়ে এখন থেকে একদম ওভারঅল সব সাইড ইয়ে করি। এটা আমার কমই আছিল, এটাতে আমি মানে ধ্যান দেওয়া যতটুকু প্রয়োজন আছিল আমি দিতে হ্যাঁ, পারছি। মানে আমিও এই 4-5 দিন ধরে আমি কিষানের সঙ্গে একটা বইছি বোয়ার সঙ্গে এই জিনিসটা বোয়ার আপনি যে মাঠটা উঠাইছো আর আপনি যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ডেভেলপমেন্টের কথা কইরা যদি ওখানে ফ্যাক্টরি আই যায় বা ট্রেডিং কোম্পানি হয় এনিথিং হইলে আমরা এরিয়াটা হলো ফার্মিং এরিয়া। ফার্মার্সের বেনিফিট দেখতে লাগবে হ্যাঁ, ফার্মিং এ যদি একটা কোম্পানি যদি বই যায় তাইলে কেমিক্যালস যেগুলা কোম্পানির থেকে বিশুদ্ধ যেগুলা বাইর হইব তে আমরা ফার্মার্সের লাগে কোনো ক্ষতি এগুলো লাগে যদি না। কিছু আমরা এখানেও কি কি ফ্যাক্টরি হইতে পারে আমি আপনাদের ইন্ডাস্ট্রি ওয়ার্স খুব কম। ইয়েস, আমরা রইল গিয়া ওয়ার হাউস হইব, হুম, ভালো 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল ওয়ার স্কোপ আছে, ভালো শপিং মল হইব, ভালো হসপিটাল হইব, এই যেগুলো আছে, এই এই 4-5টা জিনিসও যদি আমরা শিলচর বাইপাস, নেরগ্রাম, বাগপুর, সৈয়দপুর, সোনাবাড়িঘাট লইয়া যদি গড়িয়ে ওঠে, মেইন ইকোনমি রুরে মানে আরবান বেসড ইকোনমি যেটা হয় যে হুম, এটা বা এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা হয়, আপনি দেখবেন আমরা এদিকে বেঙ্গলোর গিয়ে কিনা হয় শপিং মল, শপিং মলে যাই বা সিকিউরিটি কোনো গার্ড আছে সিকিউরিটি ওই সিকিউরিটি করেন বা কোনো ইয়ে ইয়েস সেলসম্যান তা হইন বা সেলসম্যান কোনো গার্ড, ইয়ে তা হইন, এই স্কোপটা এখানে হইব। কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট এই মুহূর্তে সোনাই সমষ্টির ভিতরে গড়িয়া তোলার মতো কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, কিন্তু ট্রেডিং বা এই ধরনের ইন্ডাস্ট্রি হওয়ার 100% পসিবিলিটি আছে। মেডিকেল কলেজ থেকে 1.5 কিলোমিটার, ডিসি অফিস থেকে 500 মিটার, 700 মিটার, 800 মিটার, 1 কিলোমিটার দূরই আমরা এই এরিয়াগুলা, আমি যে এরিয়া হইলাম যে 4 লেন রোড আছে, ডাবল-লেন রোড আছে, সব দিকে সুবিধা আছে। কোনটা হইব, এই জিনিসগুলো এই ইন্ডাস্ট্রিগুলো হইব। আচ্ছা। তো এখন আমার আপনি হসপিটালসের বিষয়ে বহুত কইছেন কলেজের বিষয়ে আপনি কইছেন তে আপনার এই যে খামর সময় মানে এই যে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনি যেগুলো কাজ করেছেন যে
কত হসপিটালে কেমন হসপিটালে মানে আপনি আপগ্রেড করছেন বা যেগুলা নরমাল আসলো? আমি তো কইলাম 16টা রুরাল হসপিটাল আমি অলরেডি, হুম, যেগুলোর কোনো নাম নিশান আছিল না, কোনো একটা রুম আছিল, কিছু আছিল, কোনোটা 48 লাখ, কোনোটা 50 লাখ, কোনোটা 52 লাখ, এবং এবার এই 50 লাখ টাকা অলরেডি হেলথ সেন্টার কমপ্লিট করছে। 6 লাখ টাকা করে আরো প্রায় 18টা কমপ্লিট হয়েছে। মেডিকেল কলেজও আমরা 105 কোটি টাকা দিয়ে আমার দাবির ভিত্তিতে আজকে কমপ্লিট হয়েছে, পুরা কাম কমপ্লিট। সুপার স্পেশালিটি হসপিটালে 222 কোটি টাকা দিয়ে কাজ আরম্ভ হয়েছে, যার লাগে আমরা চেন্নাই, বেঙ্গলোর, জিএমসি যাওয়া লাগতো না এখন। আগামী 3 বছরের ভিতরে কমপ্লিট হইব। এই কাজগুলো আমার সমষ্টির ভিতরে আছিল, আমার দাবি উত্থাপন করা আছিল, আমার ডিমান্ড আছিল। হ্যাঁ, এগুলো আমার মুখের কথা না, এগুলো বিধানসভার তথ্য আছে, সব ওপেন আছে, লাইভ আছে। তো এই কাজগুলা সম্ভব হয়েছে আমার লাগে। আমার কাছাড় ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে বেশি মানে ডেলিভারি আমার সোনাই হসপিটাল, এটা হয়তো মানে মেডিকেল কলেজ করে, হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ। মেডিকেল কলেজ নিয়ে আমার একটা প্রশ্ন আসলো স্যার। মানে বহুত মানযোগ হয় আপনি সোনাই সমষ্টির একটা শান মানে সোনাইর থেকে সরাইয়া দিলাইছো। ওই সরে গেছে না, মেডিকেল কলেজ যে জায়গাতে ছিল ওই জায়গাতে আছি, 1 ইঞ্চিও জায়গা সরছে না। সেও এখন বড় খারাপ গেছে, আমি আর লগে লগে ঘুম থেকে উঠিয়ে গিয়ে দেখছি কই গেল, যে জায়গাতে ছিল ওই জায়গাতে রয়েছে। যেহেতু আমি পলিটিক্স করি, আমার কেউ যদি কয় সাম্প্রদায়িক, তে আমি সাম্প্রদায়িক। প্রত্যেক কমিউনিটির মানুষের তার নিজের সমাজ, নিজের কমিউনিটি রিপ্রেজেন্ট করে। আমিও আমার মুসলমান সম্প্রদায়ের আমি রিপ্রেজেন্ট করি। যখন পলিটিক্যাল রাইটর হতে হইব, তখন আমি মুসলিমের পলিটিক্যাল রাইট লই আমি মাতিয়া যাইব। ডিলিমিটেশনের কথা যখন আইছে, তখন আমি কংগ্রেস আমল 2007 একটা ড্রাফট, যেটা আমার মনের বয়ের কারণ আছে, ওই ড্রাফট মতো শোনাই একটা হিন্দু সমষ্টি আছে, সিম্পল 2টা ব্লক দেওয়া হয়েছিল, বর্জালেঙ্গা ব্লক এন্ড নরসিংপুর ব্লক। এই 2 ব্লক দিয়ে সোনাই কনস্টিটিউয়েন্সি বানানো হয়েছে। আমি এই বয়ের লাগিয়া আগে থেকে প্রিকশন নিয়েছি, ডিলিমিটেশনের বিভিন্নভাবে চেষ্টা করছি করিয়া, যাতে এই সিটটা অ্যাটলিস্ট মৈনক চৌধুরীর স্মৃতি থাকে, এই সিটটা একটু মুসলিম সিট থাকে। আমি হিন্দু পপুলেশন যাইতে গিয়া বাউন্ডারি, পলিটিক্যাল বাউন্ডারির বারে যদিও মেডিকেল গেছে, কিন্তু মেডিকেল কলেজ সোনাইয়ের মানুষের লাগি যতখান ডিস্টেন্স আছিল তখন ডিস্টেন্সও রয়েছে। আর যারা কুফল লাখান কথা কয়, এইসব পলিটিক্যাল কথা কইন, তারারে আমি কই আর আপনারা না, আপনারা দুই দাবি উত্থাপন করেন না কেউ করে আর লাগে ইয়েস, আমরা তো কোয়েশ্চেন আপনার এই জিনিসটা পলিটিক্যাল পড়াও। আমি অত হ্যাপি যে আজকে মেডিকেল কলেজও জায়গাত রয়েছে, ডিসি অফিসও জায়গাত রয়েছে, সার্কিট হাউসও জায়গাত দর, এনআইটিও জায়গাত রয়েছে, ইউনিভার্সিটিও জায়গাত রয়েছে, কোনোটাও সরছে না। লগে আমি বাসকান্দির হুজুরের রোজা, পাকুরের সাবর, গোবিন্দপুরের সাবর, বাগাডোরের সাবর, সমস্ত আসামত টপ অলিয়াল্লাহ সকলের সবর মায়া রইল সোনাই সমষ্টি। এরটা কি আমার কাছে মানে শানর কথা, ইজ্জতর কথা আর কি তো হইতে পারে। অন্য কেউ যদি বেজ্জতি ফিল করে কিন্তু রে, তাহলে মুবারকবাদ আমার। আমি প্রাউড ফিল করি, হ্যাঁ, যে আমি কইতাম পারি আজগুর দিনও যে সোনাই সমষ্টিত যদি পলিটিক্যালি বা সান্দি, বাগপুর, গোবিন্দপুর আর বাগানোর একখানো এক সমষ্টির ভিতরে আছে, এর থেকে আমার কাছে বড় পাওনা আর কিছু নেই। আর আমি ইন্টেনশনালি চেষ্টা করছি, আমি ব্রিজ বানাইছি ওটার লাগে, আমি দুইটা ব্রিজ, আর একটা বাগপুরের ব্রিজ স্যাংশন হয়েছে, সাতরাহান্দি বাগপুর, আগে ডাবল লেন করছি রাস্তা। আপনারা আইজ কই আর আমি 5 দিন বাদে ফাউন্ডেশন দিব সোনাই মতিনগর রোড, কিতাব ফাউন্ডেশন দিব। একটা ব্রিজ আছে রাস্তার হিসাবে, সিঙ্গল লেন রোড, তো সিঙ্গল লেন ব্রিজ আমি ডাবল লেন দাঁড়ে দিয়া রাস্তা নাই ব্রিজ আরম্ভ করিয়া দেন। মানুষের ওই বানানি বন্দর মাঝখানো, খালোর মাঝখানো, খেনে ব্রিজ বানাইয়া রাখবে। আমি কনফিডেন্ট আবার জিতমু, আর আমি ওই রাস্তাগুলো ডাবল লেন করবো, এর লাগে আগে ব্রিজ বানাই শুরু করছি। আমি আগে স্যাংশন দিয়েছি, আগামী 5 দিনের ভিতরে ফাউন্ডেশন। আমি যখন আমি ব্রিজের কথা মারছি, তখন আমি প্ল্যান করছি যে ডিলিমিটেশন যখন হইব, 1.5 বছর আগে থেকে প্রসেসিং হয়েছে, তখন থেকে আমি প্ল্যান করছি যে আমার এরিয়া ওলা হইতে লাগে। কারণ গোবিন্দপুর, আলগাপুর, পাশখান্দি, রুফাইলবালি যত নতুন এরিয়া হয়েছে, এই অঞ্চলের ভোটার বাধ্যতামূলক ভোট দিছে না, যদি মুসলিম ভোটারের কথা হইয়া, তার কোনো চয়েস আছিল না, কোনো ডিমান্ড আছিল না। এমএলএ এখন আমি যে যাই গেলে মনে হয় যে এমএলএ লগে লইয়া ভাত খায়, এমএলএ তো এমএলএ আটিয়া যায় এখানে গল্লি বাইতে আমার আইজে একজন মহিলা এমএলএ হলো আটি নিয়ে
এমএলএ মানে বুটর পাস 2 মাস আগে আইয়া একবার মেইন রোড ও বাজারও মিটিং করিয়া হয়ে গেলে আমারে বুটটা দিও, আমার বাপর সম্পত্তি আমি দিলাম। খাম হইলে তো যে হইল হইল, না হইল নাই। মানুষে আজকু ডেমোক্রেসি টেস্ট পাইবা এই নতুন অঞ্চলের মানুষ। আমরা সোনাইর মানুষ বহুত ম্যাচিওর, পলিটিক্যালি বহুত ম্যাচিওর। মৈলক সুবি সাবর মতো লিডার পয়দা করছেন তো, যখন যেটা প্রয়োজন হয় খরচ সোনাইর মানুষ। সোনাইর মানুষ বহুত পলিটিক্যালি ম্যাচিওর। তো বাসখান্দি গোবিন্দ ইউলি ইনক্লুডেড এরিয়া এখন ডেমোক্রেসি টেস্ট পাইবা। আর আমি তো কোনো জায়গা গিয়া কই না আমারে ভোট দিয়ে, আমি কই আপনারা কুইয়ার ফেরাইন দেখছো তো, পলিটিশিয়ানরা ওলা সাইড ফেরা দিয়া লইয়া কিচ্ছু বুটি করে দিবে, বহুত দামি বুট। আপনারা ফ্রি বুট কংগ্রেস অফিসের বারিন্দা নিয়ে তুই যাই, এর লাগে আপনারা রেখেও জিগায় না। হ্যাঁ, 40-45 বছর 50 বছর থাকি তো খামু কররা বুটিগুন নিয়ে কংগ্রেস অফিসের বারিন্দার জমা তুই যাই। এবার বুটিগুন নিজের ব্যবহার করে, নিজের ডেভেলপমেন্ট। আমার রাস্তা, আমার স্কুল, আমার কলেজ, আমার ছেলের ভবিষ্যৎ, আমার কমিউনিটি প্রোটেকশন, আমার হেলথ কেয়ার, ওটারে লইয়া ভোট দিন, ওটা লইয়া বার্গেনিং করে সুযোগ একটা পাইছে। তে আমি আমি আশাবাদী নয়া এরিয়ার মানুষে এই কথাগুলো বহুত ভালোভাবে বুঝছে। আমরাও নতুন এরিয়ার মানে ও হিসাবেও জিগাই আর জনতার হিসাবেও জিগাই, আপনি এবার কোনবাই থেকে মানে আপনার খালাইবার যে ইলেকশনে এবার কোন হিসাবে আইবার? দেখুন, এজ এ মুসলিম পলিটিশিয়ান, হুম। ডেমোক্রেসিত মাইনরিটি অলওয়েজ লুজার হইব। এর লাগি মাইনরিটি যে কোনো মানুষ অলওয়েজ সুযোগ সন্ধানী হওয়া উচিত। আর আমি ডেমোক্রেসির থিওরির বারে যেতাম পারতাম না, গার্জুনে কিছু করতেও পারতাম না। 22 মুসলমান এমএলএ সরকার বন্ধ নাই, যেহেতু কোনো চান্সও নাই, নো ওয়ে মেজরিটি মানুষ সরকার বানাইবে। আমিও কোনো মধ্যম পন্থা লওয়া লাগবে যাতে সংখ্যালঘু মানুষের নিজের সমাজের সমস্যা, নিজের এরিয়ার সমস্যা, আমার সমষ্টির সমস্যা সারা মিলাইয়া কালেকটিভলি চিন্তা করিয়া আমি ডিসিশন লইব। প্লাস আমার জমিয়তে উলামা হিন্দ আছে, আমার মুরব্বী হল আছেন, আহলে সুন্নাতুল জামাত আছেন, নাদওয়াতুত তামির আছেন, আমার আলিম সমাজ আছেন, তান লগে আলোচনা করব। তারা সবে মিলিয়ে আমার যে দিশা দিবা, যেবাই কইবা আমি ওবাই যাই। মানে আপনি এই ইউডিএফ থেকে এখন দেখুন, ইউডিএফ একটা আমার এমএলএ বানাইছে, দুইবার টিকেট দিছে। ইউডিএফ দল খারাপও হইয়েন না, দল বালাও হইয়েন না, ছাড়িতামও হইয়েন না, যেইতামও হইয়েন না। আমি বড় কনজারভেটিভ মাত মাতিয়া। মুসলমানের একদম মুসলমানে যদি একদম মানে দিলটা কি হইয়ার মুসলমানে যদি আজ পর্যন্ত কেউ সাইয়া পলিটিক্স করতেছে, নীতিশ কুমার হয়ে যেতে লাগে, যে ভাই সুবিধা পায়। যে ভাই পাওয়ার ওবাই নীতিশ কুমারে 11 বার শপথ লইছেন, 6 বার সিএম হইয়া। কিতার কন্টিনিউ। লাগেন তাই বার্গেনিং কিতার লাগেন করছেন, তার পার্সোনাল কিছু লাগে। ইয়েস, ইয়েস, রাইট। তাই কিতা হয়েছেন, এবার 540 কোটি টাকা দিছে। ঠিক আছে, এবার আপনি ইয়া হয়েছেন 700 কোটি টাকা দিব, তুমি সিএম আমার লগে হয়েছেন নিয়ে যান 700 কোটি টাকা দেওয়া যাই। এই নাই এখন কত দিবা, 1100 কোটি দিবা নাই। আমি এখন সিএম লগে গেছি, যে সুবিধা দিবে আমি পাই যাবো, সোনাইর মানুষের সুবিধা যে দিবে আমিও পাই যাবো, মোবাইল বানা তে আপনার এই মাতে বোঝায় নতুন পার্টিও আই যেতে পারেন নাকি দর্শনের মাঝে? যাই আইতে পারে। মানে না এগুলো দর্শকের লাগে নতুন না না কিছু। না হওয়ার কোনো পসিবিলিটি নেই। সম্ভাবনা রাজনীতির তো থাকে, আর Yes. রাজনীতি তো রাজনীতি। পাবলিক ইন্টারেস্টে যদি রাজনীতি হয়, যে কোনো স্যাক্রিফাইস আমি করতে রাজি আছি সোনাইর মানুষের ডেভেলপমেন্টর লাগিন, কমিউনিটি ডেভেলপমেন্টর লাগিন। আমি তো অন রেকর্ড হই, আর আমি পয়লা এমএলএ, যে এমএলএ হওয়ার বাদে জমিয়ত, নদওয়া, আহলে সুন্নত, আহলে হাদিস সমস্ত অর্গানাইজেশন লইয়া আমার কোয়ার্টারে বইয়া আলোচনা করিয়া সমস্ত মাদ্রাসা মসজিদ, মুখ্যমন্ত্রী যখন মাদ্রাসা ভাঙ্গা আরম্ভ করলা তখন আমরা ভেহিমেন্টলি প্রটেস্ট করলাম। সবরে লইয়া আমি গেছি, ডিজিপি গেছি, পুলিশও গেছি, প্রশাসনের লগে আলোচনা করছি, ফাইট করছি, বইয়া আলোচনা করিয়া তো সারা জিনিস এমিকেবল সেটেলমেন্ট হয়েছে। আর আমি আমি সবচেয়ে বড় শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, যে সবরে আমারও সুনাইর এমএলএর কোয়ার্টার খানো সব একলগে বইয়া ভাত খাইছেন, একলগে বইয়া আসামও সারা মসজিদ মাদ্রাসার সমস্যা সমাধান হয়েছে। এর থেকে বড় বরকতর আর কিতা হইতে পারে। এর লাগে আমি কমিউনিটি কজে, সমাজের কাজে আমরা আমরা সারা ইস্যু রিজলভ করার লাগে আমি যে সিদ্ধান্ত লইবা আলিম উলামা হলে, আমার ময়মুরব্বী হলে সবার লগে মাতি আমি বুতরা দিয়েছি। আমরা সোশ্যাল মিডিয়ার কিন্তু উঠতি উঠতি খবর পাওয়া যায়, প্রচুর নিউজ চ্যানেলেও দেখা যায়, মানে এজিপি থেকে আপনার একটা সম্ভাবনা আছে আপনার আওয়াজ দেখুন, লাগবে। আমি যখন কংগ্রেস ভোট দিয়ে না হই,
কংগ্রেসে বিহারও 5টা সিট পাইছে, আসামও 12-14টা 15টা পাইব কই আমি অ্যাসেসমেন্ট করিয়া কই যে Yes. আমি পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে আছি, আসাম ঘুরি আর আমি Yeah. চোখে কোণে ঘুরি আমি। একটা তো আইডিয়া আছে, 20-25 বছর হয়ে গেছে পলিটিক্সের। আমার টার্গেট নট টু বি এক্সিড 20টার বেশি সিট কংগ্রেসে পাইতো না। এই কথাটা যখন আলোচনা হয় তখন আমি মুসলমানের কংগ্রেসের ভোট দিয়া লাভ কি হইতো, বাউন্ডারির বারেও গেছিল এখানে এমন মাধ্যম পন্থালো জেলা সুবিধা পাওয়া যায়, তখন মানুষ এসেস করে যে হয়তো আমি এজিপির কথা কই আর আমি এক্স্যাক্টলি এজিপির কথা কই আর না, এক্স্যাক্টলি আমি বিজেপির কথা কই না, আমি মুসলিম কমিউনিটির নিজের সুবিধার লাগি দলরে ব্যবহার করতা ওটা কই আর দলে মুসলমানরে ব্যবহার করতো এই কথা তো আমি নাই। আমি তো আরো খাসা ভাষায় কই, সন্তোষ মন্দের সেন্ট্রাল মিনিস্টার আসলে আমি নমিনি আসলাম, কংগ্রেসের মালিক দীনেশ গোয়ালা, কংগ্রেসের মালিক গৌতম রায়, লাস্ট 30 বছর কংগ্রেসের মালিক সন্তোষ মন্দে আসলা, লাস্ট 30 ইয়ার্স না অন্য কেউ আসলা, একজন সেন্ট্রাল মিনিস্টার, দুইজন স্টেট মিনিস্টার, তারাও তো মালিকানা 30 বছর চালাইছে। আমি সিম্পল সা মুসলমান ভাই হল রে জিগাইয়া সন্তোষ মন্দেবর মেয়ে কই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মেম্বার হয়ে পারলে ব্যক্তিগত সুবিধা, দীনেশ প্রসাদ গোয়ালার বুয়া কই বিজেপি, গৌতম রায় কই বিজেপির থেকে খেলাইছে, আর কংগ্রেস অফিসের যত চেয়ার দুইলে বসছে সব মুসলমানে হয় বাড়িতে গামছা লুয়ে গিয়ে ফুসিতরা চেয়ার ফুসা খাম মুসলমানের কিতাব পলিটিক্স আমি করি না, টেকিলে বুট আমার বুটও আমার চেয়ারও তোর, আর যে সরকার আইব তুই যেতে গিয়ে আর আমিও নবই তোর চেয়ার ফুসি দিতাম আর একবার সরকার হয়ে আইতে আমি নেলকো আমি আগে পাই যে পাই সুবিধা পাই ফুসা চেয়ার পাই মনে গিয়ে বউ মুসলমান নাই ও কথা আমি কই অন্য কিছু কই না। আপনার বর্তমান আইডিওলজি কিছু আসেনি দেশ, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, বিজেপির গিয়া 1 নম্বর, সারা সারা নন মুসলিম লিডার হল দিনত 30 বার কমিউনিটির লাগি না ব্যক্তিগত স্বার্থে চেঞ্জ হইতরা নিজের ক্ষমতার লাগি না, আর আমরা যদি ওখান কই বিলে মুসলমানের সুবিধার লাগিন ফাল্টি খাওয়াই গান কোন সা বাদ মাত মাতিছি ভাই যদি বাদ হয় বাদ আবার মাতিব ও জিনিসটা মানে আমরা বর্তমান আসামর মানে সিএম স্যার যেটা আমরা মামা মামা বলে সবাই জানি তার লগে আপনার সম্পর্ক কেমন আছে? দেখুন তাই নয় ইয়ত কংগ্রেস করছেন আমি ইয়ত কংগ্রেস করছি একলগে করছি, স্বাভাবিক একটা গুড রিলেশন আছে। আমারে বলতে হইন আপনি এমএলএ হইলা ইউডিএফ তাকিয়া আর কংগ্রেস তাকিয়া আপনি চিফ মিনিস্টার অরণ্য যাই না, আমি বললাম বেকুফ, আমি যেতাম কার গেছে আমার ট্যাক্সর টাকা সিএমর গেছে তো আমি যে তার ট্যাক্স টাকা পেই আমি আমি যে জিএসটি দেই টুথপেস্ট একটা সকালে উঠি আমার ব্রাশ যেগুলো টুথপেস্ট লাগাই কিন্তু আমি জিএসটি দিয়ে কিনি তো টুথপেস্ট, ইয়েস রাইট। ওগুলোর ফিসে লেখা থাকে না ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, আমি যদি ওই টাকাটা সিএমর করত আমি আমার রাস্তার লাগিন স্কুলের লাগিন কারেন্টের লাগিন আমি কিন্তু আরো কি দেবো তো ফিগার কাছে যেতাম না আরো কোনো কাছে যেতাম, আমার জমা টাকা টান গেছে, আমি তো জমা টাকা সিএমর গেছে না না যেতাম, আমি তো গাঁত গেলে কই মানুষ রে বলে পানির টেপ একটা যে থাকে আমার মা বই নহলে কলসিও গুনিয়া কোনখানে দেখুন টেপর তলে বই না না ও সড়কের মাঝখানে বই এখন খালি পানি বই দিব আমি টেপর তলে পই তো পর যার লাগিন আমার সমষ্টিত 1200 কোটি টাকা, কিন্তু তাই যে হিসাবে বক্তব্য দেন এরও তার একটা বহুত একটা মানে ভিডিও একটা বাইরে হয়েছিল তার আপনার একটা আনসারও আছে আমরা দেখছি তারপরে মানে এই প্রশ্নটা আবার রিপিট করিয়া মিয়া মুসলিম রে লইয়া তাইন একটা যে বক্তব্য দিছিলা ডাইরেক্ট কইছেন তান মানে আমিও কইয়া দিছি আমিও কইছি যে মিয়ারারে একটু কষ্ট দেও আর 5 টাকা যদি ভাড়া হয় তাহলে 4 টাকা করিয়া দেও, এই বিষয় নিয়ে আপনি কিছু আমি একটা কইবেন? দুইটা মন্তব্য আছে। হুম, প্রথম কথা হইল কথাটা আমার আমার নাই যে কেউ কইব এক্স্যাক্টলি যদি এই শব্দ ইয়া থাকে যেটা অসাংবিধানিক, হুম, দেশের স্টেটর চিফ মিনিস্টারে মানুষরে কষ্ট দিতে পারে না, yes, মানুষরে কষ্ট লাঘব করতে লাগে, হুম, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হইল মানুষের দুঃখ কষ্টরে মিঠানি দুঃখ কষ্ট বাড়ানি নাই, 1 নম্বর এটা রাজধর্ম পালন করতে ব্যর্থ হয়েছিল মুখ্যমন্ত্রী যদি কথা হইয়া দেন 1। 2 নম্বর আমি ফেটে ফেটে খুশি হয়েছি মুসলমানদের রিক্সা ভাড়া না দিলে আমি আরো খুশি, আমি চাই না কোনো মুসলমান ভাইয়ে রিক্সা চালাক, আর তাই যদি খুশি হইতে আমরা হইয়া দিব সব মুসলমান মানুষে হিন্দু মানুষ রিক্সা চালা থাকলে ডাবল পয়সা দিও ভাই, 5 টাকার জায়গায় 10 টাকা হিন্দু মানুষের রিক্সা ভাড়া দিয়ে আমরা খুশি হইব, আর মুসলমান মানুষের আমি অনুরোধ করব রিক্সা চালানি ছাড়ক অন্য কামি ক্যাব চালাও ট্রেন চালাও
পাইলটও ফ্লাইট চালাও তো আমরা স্বপ্ন দেখি। আর ডক্টরও ইঞ্জিনিয়ারও। আজমল ফাউন্ডেশন খোলা হয়েছে ওটার লাগি। রিক্সা চালানির ভাড়া 4 টাকার জায়গায় 5 টাকা দিবার লাগিন নাই। মুখ্যমন্ত্রী যারা বালা পাইন তারা 10 টাকা ভাড়া আমরা দিব, কোনো অসুবিধা নাই। আমরা তাই তাই ওগো মুবারকবাদ আমার। সেকেন্ড কথা হইল, আমি আন্দারলাহান পলিটিক্স করতে পারতাম না। মুখ্যমন্ত্রীর লগে প্রয়োজনে যাইব, আমার ব্যক্তিগত খাতিরের কারণে হোক আর সমষ্টির খাতিরের কারণে হোক, যখন যেটার প্রয়োজন হয়েছে আমি এটা গেছি। এর মানে এটা নাই যে মুখ্যমন্ত্রী কিছু একটা কইবা আর আমি মুখ সেলোটিপ লাগাইয়া বুঝি মুখে। যারা যে মুসলমানের দরদি হইয়া আস্থা আসাম ও গুরিতরা টিকা লইয়া কোন এমএলএ কোন কংগ্রেসের বরাকবেলি লিডারে যারা দাবিদার হইতরা একটা শব্দ মুখ্যমন্ত্রীর এগেইনস্টে মাতিবার সাহস হইল না। ফ্রেন্ড অফ এসব করতে আমরা তো কমসে কম কাউন্টার দিই, আর আপনিও কইতে কাউন্টার দিছি। হ্যাঁ দিছি, দিছিও দিমুও। আমরা ঋণ লিডার হল যারা জানা ইয়া নেতা হইতা হইল, এরা খার লগে লড়াই করেন জানি। সুনাই নিরীহ কংগ্রেসী হলে মারছিন ধরছিন আগে, সুনাই নিরীহ যুবফলের আত্মাও ভাঙিছেন, সুনাই নিরীহ মানুষের টেকা আগুন হায়াত এন্টারপ্রাইজ জনধন এন্টারপ্রাইজের নিয়ে বাড়ির লম্বা লম্বা বিল্ডিং, লাল বিল্ডিং, সাদা গাড়ি, কোথাও তো করছে। একটা দিন কোনো একটা ইস্যুত, কোনো এক ইস্যুত একটা শব্দ কাউন্টার দিছিলেন না। বিজেপির থাকতে না, ডেপুটি স্পিকার থাকতে না, কোনো সময় কোনোদিনও না। আজ কংগ্রেস গিয়ে আইজও মুখে দিব পারে না, ডরাইয়া হোক ফেন্টে পেশাব খাই লইব, মারি লইব, যে ভিতরে ডর ডর ভাব। এরা আবার সমাজে ইয়ার বড় বড় গফ দিন, হামকু দুমকু দিন। আমি আশা উঠে সময় আমরা তো লড়াই করছি 5 বছর, চাই ওকিল করলে গুয়াহাটি ফাইট করছি, শিবসাগর নি, জুড়াট নি, লাগছি লাগছি করছি করছি, এমন লোকে করছি করছি, করছি করছি, যেগুলো দরবার দরবার কমিউনিটি করছি, যেদিন মাথা লাগে মারছি। আইজও মাতিমু, খাইলো মাতিম, আগামী দিনেও মাতিমু, নিজের অবস্থান পরিবর্তন হইলেও মাতিম। আমারে তো মানুষে ভোট দিয়া বানাইতে ও খামর লাগি না, সংবিধানে অধিকার দিছে, ও মানুষের কিন্তু ভোটারের মাত মাতি লাগে, মুখো হবার লাগাই বইবার লাগি না। ওই জিনিসটা মানে আপনার বিরোধী দলের হলেও মানে আপনার উপরে একটা বহুত বড় অভিযোগ লাগাই থাকে। আপনি মানে মাতইন বেশ, কিন্তু খামর গতিটা মানে খুব কম হয়। আমার খাম আস্তা বরাফেলির মাঝে হাইয়েস্ট 1200 কোটি টাকা, খার সমষ্টিত ব্রিজর, খার সমষ্টিত ইন্টিগ্রেটেড ডিসি অফিসর, খার সমষ্টিত সার্কিট হাউসর, খার সমষ্টিত যতটা রাস্তা হয়েছে। আমি মাতি যতখানের থেকে 10 গুণ খাম বেশি, আমি প্রচার করি না। আর যারা আমার কম্পিটিটার তারা 85 কোটি 90 কোটি চুরি করিয়া মানুষের টাকা বাড়িতে গিয়ে বই দিচ্ছেন। ভিজিলেন্স ইনকোয়ারি চলে, সুর ডাকা এই তো টোটালি আছে। আর একটা মানে আপনার পাওয়া যায় না কইয়া কতজনে কই দিন। আমি কিতা করতাম, ইয়া বাড়ির মানুষের বাড়ি বাড়ি এড়া এড়া এনার্জি স্কিম দোকানে ঘুরিতাম না কিতা, জব কার্ড লাইন তোর বাড়ি বাড়ি ঘুরিয়া জব কার্ড বাড়ি দিয়া তুই চুরি করা ঘুরিতাম না। আমি তো যেন অফিস, এনএইচআইডিএস এর অফিস, দিল্লির যাও, গুয়াহাটির যাও, কমিশনার অফিসে যাও, ফ্লাড কন্ট্রোলে যাও, সব অফিসে দৌড়াত থাকি। মহিলা চুরি সাপর খবর গা ভাঙ্গিয়ে যার গিয়া আমি অন্য গাঙ্গর কান্দাত দিয়ে এনার্জি স্কিম দিয়ে করতে পারলাম নি। 12 কোটি টাকা আনছি, ফ্লাড কন্ট্রোল অফিসে দৌড়িয়ে নিয়ে প্রোটেকশন করিয়া দিচ্ছি চকচক। আর ফোনও কম উঠাইনি বলে। ও ফোন যদি সারা উঠাইলাম তো আমি আর ফিরিস না। এমএলএ টাকা খাইনি, 1 টাকাও খাই না। এমএলএ কোনো মানুষের কাছে কমিশন লইনি না, এমএলএ কোনো মানুষের গালেনি না, এমএলএ টাকা আনতে পারেনি, এমএলএ পারে, এমএলএ লড়াই করতে পারেনি, পারে, এমএলএ সপ্তাহ পারে। তেলকু কিতা এমএলএ 2 সেকেন্ড রইতো না। হ্যাঁ, ও সারা ফোন ধরতাম পারি না ফান দুটার কারণও আছে। আমি আমরা পুরানা শুনাই তো আপনারা অনুরোধ করি যে চা বাড়ি দিয়া মাইবা পাই যে আমি আমার লগর আমার বাই দেখায়, আমি তার বাই দেখি, তার ঘরে গেছি, তার ছেলে সাজু ভাই কিতা খবর বালা আসনি, ফুয়াইও কইছে। আমার যে বন্ধু এও কইছে, তার বাপেও কইছে রাজু ভাই শরীর মরিল ঠিক আছে। 3 জেনারেশনের বাই হইলে ফোন নাম্বার কত গুলো সারাদিন তো বিজি শিডিউল, কিছু না কিছু খামে থাকি, যার লাগিন সবার ফোন অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমি চেষ্টা করুম ফোন ধরার, বা চেষ্টা করি আর এখন। হ্যাঁ, চেষ্টা করিও, কিন্তু লগে এখন কথা আমি অন রেকর্ড চ্যালেঞ্জ করি। আর যারা আমার নিন্দুক হল, যারা যে আমার সমালোচনা করে, গত 5 বছরের ভিতরে আমি ফোন না ধরার লাগে একজন বেমারি, একজন অ্যাক্সিডেন্টাল ডেথ, একজন মানুষের বিপদগ্রস্ত মানুষের 1 সেকেন্ডের লাগিন কোনো তারতম্য হয়েছে না টাইম। আমি ফোন ধরি না, আমার পাইছেন না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরি গেছে,
কি মানুষ বেঙ্গলোর মরছিল কি চেন্নাই মরছিল আর ডেড বডি আনাইতাম পারছি না এমএলএ ফোন ধরছিল না হয় নো এগুলা কোনো ইনসিডেন্ট নাই চাহে ফ্লাড হোক চাহে কোভিড হোক চাহে মানুষ অ্যাক্সিডেন্টাল ডেথ হোক আমরা একদম পুরা ইনস্ট্যান্ট সার্ভিস দিই আমরা চাহে হজ হোক চাহে রমজান হোক চাহে জেসাতা হোক যে কোনো অকেশন হোক আমরা মানুষের লগে থাকি রোজা মাস আমরা পেশেন্ট হলো অ্যাটেন্ডেন্সে শিলচর হোক আর গুয়াহাটি হোক মেডিকেল কলেজে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি কোনো পলিটিক্সের লগে গুয়াহাটিতে আমি ইলেকশনে দাঁড়াইতাম আমরা গুয়াহাটিতে এনজিওর লগে লই আমরা সার্ভিস দিই শিলচর মেডিকেল কলেজে দিই এটা তো আমরা করি রেগুলার করি পেশেন্ট হতা স্টুডেন্ট এটা তো আমরা রেগুলার আছে কিছু মানুষে মানে নেগেটিভটারে ওলা করছে এমএলএ মানে একটা তুমি মস্ত বড় ডাকাতির প্লেন লিয়ে যেতে টেকা মারিতে চাকরি দিমু টেকা দে ট্রেক্টর দিমু টেকা দে কিছু আসইন একবারে মানে ওই যে একটা যেন সিনাজুকর লেখান আটাইল লগে তখন এমএলএ হলোর মানে সিনাজুক দিচ্ছেন ওটা করি ফালাইলে আবার উঠি যাই গিয়া কিছু মানুষ আছে ওলা মানে এটারে কিতা হয় প্যারাসাইট আগাছা টাইপ মানুষ শোনাই দিলে 2 সাইড জন আসইন বেশি নাই 2 সাইড জন আসইন তার কাম কিতা জানেন কোনো করে ট্রেক্টর দিতে গিয়ে টেকা লইলে কোনো গুর এলইডি টাকা থেকে 5,000 টাকা লইলেন 10,000 ওই যে একটা যে সুসামি দান্দামি টাইপ এইসব মানুষের আমি যখন হরাইয়া রাখি তখন কিতা হয় জানেন তখন গিয়া মানুষে রিয়েকশন করে ফেসবুক আমারে গালে হতা করে তখন যখন আমার খুব বেশি বাজেভাবে গাল হয় অ্যাটাক করেন তখন আমি মনে মনে হয় আমি তো মুমিন মুসলমান আমি তো রসুল্লাহ ইসলামের উম্মত আমি তখন লগে লগে রসুল্লাহ ইসলামের ফটো দেখি যে আইজ গালের খাই যে গালিব আমারে খাই যে ফিসিট করবার আমি আপনাদের 5 বছরের মুড়ো কই আর পয়লা বছর থেকে 2.5 বছর পর্যন্ত যারা গালিছিলা সবে আবার আমার তারিফ এগু আমি আর হো ফর্মুলা ছাড়ি একটা জিনিস আমার মাঝে থেকে একটা ইয়াদ আছে সব মানুষ এই বিষয় লয়ে আপনার বিষয় হয় এডুকেশন নিয়ে আপনার আমার কোয়ালিফিকেশন লিয়া এগুলো বহুত মানুষে মত সুপ্রিম কোর্ট তোরা যদি ক্লিয়ারিফাই করে দিন একবারে একদম ক্লিয়ারলি হই আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন লিয়া আমি নিলো ক্লোজ করে কেস একটা করছি হাইকোর্টে যে আমার এটা ফলস এফিডেভিট দিছি আমি এই ফলস এফিডেভিট দেওয়ার পরে যখন হাইকোর্টও তাই নিটারে কোনো প্রমাণ দিতে পারছি না তখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ফোরামও তান কেসরে তান কোনো এভিডেন্স নাই আমার উপরে অ্যাকসেপ্ট করিয়া তানটারে রিজেক্ট করছে ক্যান্সেল হয়েছে অলরেডি শেষ 100% আপনারা গুগল করিয়া দেখিলেন আজকাল তো সারা অনলাইন আছে আমার মুখের কথা হইতো না এখন ইমাত বাদ দিছে আমি কাউন্টার কোয়েশ্চেন নিব করিয়া এডুকেশন লইয়া খালি একটা সেন্টেন্স আপনারা আমি অনুরোধ করিয়া তা নেই গিয়ে আপনারা সব শিক্ষিত ছেলে ফেলবা এনি সেন্টেন্স তাই তো বাস আমি বহুত শিক্ষিত মানুষ ওটা ওটা কইতো একজন মানুষ যখন হাইলি কোয়ালিফাইড তখন তো আরেকজনের এডুকেশন লইয়া কোয়েশ্চেন উঠে যাবে না কি জি আমি ধরিয়া নিলাম তাই বহুত হাইলি কোয়ালিফাইড প্রনাউন্সিয়েশনের তো আচ্ছা মা বাপ নাই তা বাদ দিই এনি সেন্টেন্স এগুলো ট্রান্সলেট করিয়া তা হইবা ইংলিশ কি বাংলায় তাই যে কতক্ষণ জ্ঞানের ভান্ডার এগুলো বুঝি নিবে আপনারা জন্য কথা ব্যাকগ্রাউন্ড দেখবা কথাবার্তা দেখবা বডি ল্যাঙ্গুয়েজ দেখবা এর বাদে বুঝি লিবা পাবলিকেও জানেন আপনারা বুঝবা সবেও বুঝবা যে মানুষের ডেপুটি স্পিকার থাকিয়া গভর্নমেন্টর অত বড় পদ থাকিয়া লাইভ সাক্ষী দিতে পারছেন যে ইয়েস আসামর মসজিদ এবং মাদ্রাসাত জেহাদি আছে যার সাক্ষীর ভিত্তিতে আসামর মাদ্রাসা ভাঙ্গা শুরু হয়ে গেছিল গিয়া এও মানুষে আবার মুসলমান পলিটিক্স করিয়া ইয়ে করই সারা যখন শেষ হয়ে যায় তখন কি হইলো আমার ক্যারেক্টার লইয়া আমার এডুকেশন লইয়া আমি আরো একটা কথা কই আর আমি এখানে আমি আমার এক সময় গুছা উঠে আমি কইতে পারলাম যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন নিলে আমি ফাটালা ফাঁস করতে সোনার মানুষের কি তার লেনা দেনা সোনার মানুষের লেনা দেনা হইলো সোনার মানুষের স্কিম মারিয়া খড়গে লাল গোর বানাইছে খড়গে সাদা গাড়ি নিয়েছে সোনার মানুষের টাকা 85 কোটি টাকা কে চুরি করছে বাই বাই না বাতি জ্বালিয়া তো বইলো সোনার মানুষের কোয়েশ্চেন সোনার মানুষের কোয়েশ্চেন হইল গিয়া 5 বছরে খেয়ে খারে বালা ব্যবহার দিতে খেয়ে খারে কতটা কন্ট্রিবিউট করছে এজ এমএলএ ওই বগুল ডিবেট হইব বুঝছেন না কথা আর এফিডেভিটও এমএলএ হইতে হইলে এমপি হইতে হইলে এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি নাই তারা বুঝছেন তো ইয়েস এটা তো ম্যান্ডেটরি না অপ্রাসঙ্গিক জিনিস লইয়া তাই নাই আজ ইয়ে করবেন কেস করবা মামলা করবা মাতিবা নানি ওগু শুনাই বাইসের কিতা ইন্টারেস্ট ওর খাম
আমার এই এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে সোনাইর মানুষের ইন্টারেস্টটা কি আমার কোনো মানুষের কোনো ইন্টারেস্ট নাই সোনাইর মানুষের ইন্টারেস্ট হলো রাস্তাঘাট পানি কারেন্ট সহি সুলামা তুই তো সুর না বালা মানুষ মানুষে আমার হক খেয়ে মারিয়া খাইছে ওগুলো দেখো যে কোনো ভোটারে চাইব না নি আমার রাস্তাটা খেয়ে মারিয়া খাইছে বাড়িতে বারোই যখন দেখে সাইনবোর্ড আছে রাস্তা নাই 2018 সিসি ব্লকের 34 লাখ টাকার রাস্তা খেয়ে খাইছে কোন চুরিয়ে খাইছে হয়তো মানুষের মুখ চুরিয়ে খাইছে কেউ মানুষ তো হগুর উপরে ভোট দিব মিশা হাসামাতি আরো আরো বড় প্রাউডলি আমি কই একদিন হয়েছি আমার অপোনেন্ট প্রাক্তন ডেপুটি স্পিকার এক জায়গায় বক্তব্য দিছেন আমার লগে অমুকে কিতা ইলেকশন খেলাইতা হ্যাঁ আমার কথা বিধায়ক সাহেবে কিতা ইলেকশন খেলাইতা তাই তো গরিব মানুষ আমার ইনকাম কত মাসে জানেননি তাই আপনারা জানেননি 25 লক্ষ টাকা আমার মাসে ইনকাম আমি মাসে বাড়া পাই আমি গোডাউন আছে আমার আমার কোটি কোটি টাকা আছে ট্যাক্স বহুত টাকা দিন ট্যাক্স বহুত টাকা দিন আমি শুনিয়া ওলা খুশি হয়েছি আমারে বাদর দিন মানুষে ফোন করছে বলে 25 লাখ টাকা মাসে ইনকাম রে বা আমি বললাম তোরা তোরা সাহায্য লও না কেন বলে না গেছিলাম আমরা কারবার নাই তো তোমার বাড়ির 25 কোটি টাকা থাকে যদি মাত্র 25 লাখ টাকা পাও যদি মানুষের কি দায় গেলে এদিকে মানুষের 10 টাকা দেও না কেন টাকা তো সারা মানুষের ভাই যদি সোনাইর মানুষের তোমার পিরিয়ডও 85 কোটি টাকা চুরি হয়েছে নানি আর তুমি যদি হাইয়েস্ট ট্যাক্স দেও আমি এখন অনুরোধ করবো 2001 থেকে ইলেকশন খেলা রাইতে 2001 থেকে 16 পর্যন্ত ব্যালেন্স শিটে গুণ দেওয়া 16 থেকে 21 পর্যন্ত ব্যালেন্স শিটে গুণ দেওয়া হুনতে অত পালা করে পাবলিক করেছে দেও না অত ট্যাক্স পেয়ে কোন দিন হইলে ডেপুটি স্পিকার এত বড় বেফারি খান থেকে হইলে আখতার ট্যাক্স অত বাড়ি গেল কিলা আখতা অত পয়সা বাড়ি গেল কিলা আখতা অত ইনকাম বাড়ি গেল কিলা এর আগে তো তাই তো আমার সাব কন্ট্রাক্টর আসলা অন রেকর্ড হইয়া তাই তো আমার সাব কন্ট্রাক্টর আসলা অন রেকর্ড হইয়া যেদিন তুমি আমি কাগজ দেখাই দিই ইউ ওয়াজ মাই সাব কন্ট্রাক্টর তো রিয়েলর একটা কামত তাই আমার সাব কন্ট্রাক্টর আসলা আখতা তুমি অত বড় পয়সা লাখান থেকে গেলে নানি পয়সা তো খান থেকে কিছু দেখাও না মাসো 25 লাখ টাকা রুজু হইলে ভাই আমরা দেও 10-15 লাখ টাকা সুনীর গরিব গুড়ারে মাসো বাটিয়া দেও না তোমার বাড়িত মশা বান্ধিয়া টাকা তুই আমার লয় গপ করি লালচ দেও কেন আজ যদি আজ যদি এতান অবস্থাটা কি দেয় এক বিকারি মানুষের ঘরে যদি খাইবার থাকে না ডাইল দিয়া বা জুটেন না ও ঘরে গিয়া যদি গফরে না আইজ আমার ঘরে মুরগি কুরমা আর পোলাও খাইয়া আইছি তান গফটা হলো হয়ে গেছে আমার ঘরে আমি কুরমা খাই পোলাও খাই ওটা খাই তা গফ করিয়া গিয়ে তবে আমরা খাওয়াও লাগে আর লাস্টলি আমি হইয়া আপনার মাধ্যমে ই লম্বা ছড়া মাতিয়া লাভ নাই সোনাইর 85 কোটি টাকা যেগুলো স্কিম ওয়াইজ দিছিল স্কিম ওগুলো 1 মাসের ভিতরে সোনাইত করে দিলে আমি আপনার সমর্থন দিলাম 85 কোটি টাকা জমাতেও সোনাইতা নিয়ে যে টাকা নিছিলাই বাড়ি ঘর যেদিন বানাইছো ওগুলো জমাতেও আমি তোমার সমর্থন দিয়ে আমি তোমার লোকের টাকা তো সোনাইর মানুষ আর তুমি বাড়া ভাড়ায় মাত্র 25 লাখ টাকা এগুলো তোর হয় জবাব দেও না এগুলো ঘুরাই দেও দগুতা কি এগুলো আচ্ছা আরেকটা আমরা সোনাই সমষ্টির প্রবলেম স্যার মানে দেখা যায় প্রত্যেক রেইনি সিজনে এলে মেঘর যে সময় এই যায় যে ফ্লাডের একটা প্রচুর অসুবিধা দেখা যায় সব জায়গায় আপনার এই বেরেঙ্গা সাইডে হোক নাথপাড়া হোক আমরা ওদিকে হাতিরহাট ওদিকে হয় সব জায়গায় আর তারাপুর উজান তারাপুর ওইদিকে হয় তো এইসব যে প্রবলেম ও সময় রাস্তাঘাটের মানে প্রচুর অসুবিধা স্কুল চলাচল যেগুলো স্টুডেন্ট আছে তারারও মানে বেশ অসুবিধা বেমারি প্রেগনেন্ট মানে প্রচুর যেটা আপনি আমরা থেকে বলা জান রায় তো এইসবের যে সমস্যা যেগুলো আছে পুরানা শোনাইতো বলা বা নতুন যে যুক্ত হয়েছে এগুলোর কোনো সলিউশনের রোডম্যাপ আপনার কাছে দেখুন আমি ব্যক্তিগতভাবে যতটা আমার নোটিশ আছিল ফুরানা শুনে যেমন কৃষ্ণপুরে একটা বড় মেজর আমরা প্রবলেম আছিল এগুলো আমরা 12 কোটি টাকা দিছি দিয়ে সমাধান করছি আমার নিজের মানে ফুরানা সমষ্টির যে পার্ট রয়েছে এইগুলো যতটা আমার প্রয়োজন আছিল ততটা ফান্ড আমি দিতে পারছি না আসাম হইল টোটাল একটা ফ্লাড এফেক্টেড এরিয়া আমরা রিভারগুলা আজকে আদার স্টেটের রিভারগুলা কিন্তু ইরোশন কম কিন্তু আনফর্চুনেটলি আমরা যতটা রিভার আছে প্রত্যেকটা হইলো ইরোশন বহুত বেশি দেখো আপনি বিভিন্ন এরিয়াত আমরা বিদেশও তো কোনো রিভার ধরেন সিটির ভিতরে দিয়া রিভার ইউরোপ যাইন যেখানে যাইন আবার একদম প্রাইম ক্লিন সিটির ঠিক মাঝে দিয়া রিভার হাই স্পিডে পানি যার
ইউরোপ যাই, লন্ডন যাই, যেন যাই দেখবা আমরা দেশেও যাই না আদার ইয়েত নাই, কিন্তু আমরা ঋণ কিতা হয়েছে প্রায় আসামর রিভার ইতা বহুত বহুত বেশি, যার লাগিয়া ইগুর এগেনস্টে আমরা যে গভর্নমেন্টে যতটা স্টেপ নিতে লাগছিল বা টেকনিক্যালি যতক্ষণ আমরা সাপোর্ট লইয়া কাম করার কথা আছে, এই কামটা হইছে না। আমরা কিন্তু হইছে পেচওয়ার্ক হইছে, আজগুর ভাঙ্গিছে কতখান 20 কোটি লাগাইয়া দিলা, অতন 10 কোটি লাগাইয়া দিলা, 5 কোটি দিলা, কোনো ব্লকেট খুলতে লাগে সুইচ গেট এটা দিলা, কতখান করা হয়েছে। ওভারঅল যে একটা আসামত টোটাল ফ্লাড রে প্রোটেক্ট করার লাগিয়া একটা 100% ফুল প্রুফ প্ল্যান ওয়েতে কোনো একদম টেকনিক্যালি আইআইটি সাপোর্ট লইয়া কোনো ধরনের কোনো স্কিম আজ পর্যন্ত লওয়া হয়েছে না। লং টার্ম স্কিম যে 10 বছর 5 বছরের ভিতরে, তখন 10 বছর লং টার্ম। এবার আমি দেখছি যে ফ্লাড প্রোটেকশনের লাগিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বর্তমান গভর্নমেন্টে নেক্সট 5 ইয়ার প্ল্যান লওয়ার একটা অ্যানাউন্সমেন্ট করছে, এবং প্রাইম মিনিস্টার নিজেও দেখছি আমি যে নেক্সট 5 ইয়ার্স আসামের বানপানি আমরা প্রায়োরিটি দিব। তো আমার হিসাবে এটা আমরা শোনাই রাখলা সমস্যা নাই, একটা একটা স্টেটর মেজর সমস্যা ওটা। এর লাগি এটারে সিরিয়াসলি গভর্নমেন্টে যদি লয় আমরা ওইটার অংশীদার হই, এবং আমি এমএলএ যদি আবার নির্বাচিত হই, এটা আমি স্টেট গভর্নমেন্টের কাছে আমার জোরালো দাবিও থাকবো যাতে এটারে ফুল প্রুফ উইথ প্ল্যান একটা নিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা।